নমস্কার, সাহিত্য চিরন্তন বাংলা অডিও স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সাহিত্য চিরন্তনের আজকের নিবেদন সত্যেন্দ্র কুমার বসুর লেখা নাগা ডাক্তার। পত্রের শিরোনামা দেখে আমি বিস্ময়ে খাটিয়ার ওপর উঠে বসলাম। এও কি সম্ভব? অনিল অনিল চিঠি লিখেছে আমায় এই আসামের কালা জঙ্গলে, এতকাল পরে। পত্রখানা এই: ভাই প্রভাস, খুবই আশ্চর্য হচ্ছিস না? সেই ছেলেবেলায় একসঙ্গে স্কুলে পড়া, তারপর এন্ট্রান্সের পর থেকেই ছাড়াছাড়ি। সে আজ 7 বছরের কথা। তুই যে আসাম বেঙ্গল লাইনে কনস্ট্রাকশনে চাকরি করছিস তা তোর বাড়িতেই জেনে নিয়েছি। ভাবছিস একদিন খোঁজ নিইনি কেন? তার কারণ হচ্ছে এই মুল্লুকেই ছিলুম না। জানিস তো, যেবার আমরা এন্ট্রান্স দিই সেবার আমার নিউমোনিয়া হয়েছিল। সেই যে বাবা আমাকে নিয়ে পশ্চিমে বেরুলেন, আর 5-6 বছর দেশে ফেরেননি। কোন দিগ্গজ ডাক্তার নাকি তাকে বলে দিয়েছিল আমার টিউবারকিউলোসিসের সম্ভাবনা আছে। যাক, তারপর দেশে যখন ফিরে এলুম তখন শুনলুম তোর দাদা নাকি তোকে আলাদা করে দিয়েছে। তোদের বাড়ি ভাগাভাগি হয়ে গিয়েছে, তুই বিদেশে চাকরি করতে গেছিস। একদিন তোকে পশ্চিমে থেকে কত চিঠি লিখেছি, তার একখানারও জবাব পাইনি। তাই ভেবেছিলুম ভুলে গিয়েছিস, আর তাই চিঠি লেখা বন্ধ করে দিয়েছিলুম। এখন আসল কথাটা বলি শোন। আমি আর কারু গলগ্রহ হয়ে থাকতে চাই না, তাই একটা কাজের সন্ধানে তোর ওখানে যাচ্ছি। দিদিমার যৎসামান্য যা কিছু পেয়েছিলুম তাই ভাঙিয়ে পুঁজিপাটা করেছি। বাবার পয়সা ছোঁব না। হয় এই সপ্তাহের মধ্যে, না হয় নিশ্চিত আসছে সপ্তাহে। যখন হোক একসময় হুপ করে পড়ব তোর ঘাড়ে। নোটিশ দিয়ে রাখছি কিন্তু। আমার ভালোবাসা জানিস, তোর স্টেশনটা লামডিং তো। ইতি তোরই একান্ত অভিন্ন অনিল। লক্ষ্মীর বরপুত্রের মুড়ি খেতে স্বাদ। মনোহরপুরের বিখ্যাত ধনী জয়নারায়ণ ঘোষকে ভবানীপুর কালীঘাট অঞ্চলে কে না চেনে? চারিদিকে খোড়ো ঘর আর পুকুর ডোবার মধ্যে ঘোষেদের প্রকাণ্ড রাজপ্রাসাদ তুল্য অট্টালিকা তখনকার কালে একটা দ্রষ্টব্য পদার্থ ছিল। গাড়ি জুড়ি, লোক লস্কর, আত্মীয় কুটুম্ব, দোল দুর্গোৎসব। বাড়িটা সর্বদা যেন জমজম করত। পাড়ার ছেলেপুলে ওই বাড়িতে কত যাত্রা থিয়েটারই না শুনেছে। বছরের মধ্যে কতদিন ওই বাড়িতেই পাড়াশুদ্ধ লোক লুচি মন্ডার নিমন্ত্রণ পেত। আর আজ সেই অগাধ বিষয় সম্পত্তির মালিক জয়নারায়ণ ঘোষের একমাত্র সন্তান অনিল বরণ কিনা আসছে আসামের কালা জঙ্গলে চাকরি করতে। এই একটা মস্ত তামাশা না তো কি? আপন মনে খুব খানিকটা হাসলাম। ছেলেবেলায় যখন আমরা স্কুলে পড়ুয়া ছিলাম তখন থেকেই অনিলটা ওই রকম খেয়ালি ছিল। বাপ মায়ের আদুরে সন্তান, আলালের ঘরের দুলাল। যখন তখন তার আবদার ছিল বেয়ারা রকমের। এও বোধহয় একটা খেয়াল। ভীষণ চিন্তায় পড়লাম। কনস্ট্রাকশন লাইনে কাজ করে ঘুণ হয়ে গেছি। আমাদের এই লাইনে চাকরি করে কষ্ট, বিপদ ও অসুবিধার মধ্যে বাস করা গা সওয়া হয়ে গেছে। কিন্তু অনিল, আমাদের কোয়ার্টার্স বলতে যা, তার মধ্যে বাস করবে অনিল। মনে মনে হেসে উঠলাম। মাঠের ঘাস চেঁচে তারই ওপর দরমার বেড়া দিয়ে খড়ের ছাউনি, একখানা ঘর। রসুইয়ের ঘর আর শৌচের ঘর তার থেকে আরও চমৎকার। দরমার দরজার আগর ঠেলে মাথা নিচু করে ভেতরে ঢুকতে হয়। আমি একাধিক দিন আমার খাটিয়ায় শুয়ে দেখেছি আড়ার উপর গোখরো সাপ ঝুলছে। তার চোখ দুটো আমার মশারির দিকে চেয়ে জলজল করে জ্বলছে, আর তার ফোঁস শব্দে আমার বুকের রক্ত জল হয়ে গেছে। 2-1 দিন মাথা হেঁট করে শৌচাগারে প্রবেশ করবার সময় দরজার চৌকাঠের ওপরে লম্বালম্বিভাবে এই মহাপ্রভুদের 2-1টি জ্ঞাতি কুটুম্বকে শুয়ে থাকতে দেখেছি। আর চাল ডালের হাঁড়ির পাশে কুণ্ডলি পাকিয়ে কত সর্পকে যে আরামে বসে থাকতে দেখেছি, তার কথা আর কি বলবো। বিশেষত কাছেই পাহাড়ের জঙ্গলে নেই এমন হিংস্র জন্তু নেই বললেও অত্যুক্তি হয় না।
শুনেছি বুনো হাতির দল মাঝে মাঝে গ্রাম জনপদ দলিত মথিত করে চলে যায়। আমি অবশ্য কখনো হাতির পাল্লায় পড়িনি, তবে পড়তে কতক্ষণ। এই খাঁচার মতো ঘরে তাকে বসতে শুতে দেব কোথায়? ধনীর সন্তান সে তো জানে না কত অসুবিধায় পড়তে হবে তাকে এই জঙ্গলে আসতে হলে। প্রথম কথা, সে হয়তো ভাবছে স্টিমার থেকে পদ্মার ঘাটে নেমেই বরাবর রেলে চেপে লামডিং আসবে, কিন্তু এখনও যে যাত্রী বা মাল বওয়ার জন্য গাড়ি চলাচল আরম্ভ হয়নি তা তো আর সে জানে না। সেজন্য ব্যালাস ট্রেনের গার্ড ড্রাইভারকে আবার কত খোসামত করতে হবে তাও কি সে জানে? ভাবনার কথা, কোথায় থাকতে দিই তাকে? কোয়ার্টার্সের সব ঘরই ভর্তি, কি করি? হঠাৎ লাইনের ওপারে কুলি লাইনের দিকে নাগা ডাক্তারের কথা মনে পড়ল। ডাক্তার ঘর ভাড়া দেয় না? তখনই লাইনের ওপারে চললাম। ওপারেই বাজারহাট বলতে যা কিছু, কন্ট্রাক্টর কুলিরা ওই দিকেই বসবাস করে। বস্তির কিছু দূরে নাগা ডাক্তারের আস্তানা, আর তারই পাশে সারি সারি কয়েকখানি ঘর। মনে নানা কথার তোলপাড় করতে করতে যখন তার আস্তানার সমীপবর্তী হলাম, তখন শুনলাম একটু উচ্চস্বরে কে বলছে, ওই 8টা টুকরো 2টো আলুর তার 2টো দিয়েছিস দিদিকে, আর আমাকে দিয়েছিস 2টো, তুই নিয়েছিস 1টা, তাহলে তো আরও 3টে টুকরো থাকে, কি করলি সেই টুকরো 3টে? এ তো নাগা ডাক্তারেরই গলা। সম্ভবত সে সূর্যকে এই সম্ভাষণ করছিল। সূর্যে তার পুত্র, কেবল পুত্র কেন, চাকর, রাঁধুনি, খানসামা, কম্পাউন্ডার, বাজার সরকার, যা বলো তাই। সূর্যকে তার পিতা ধরমবীর ডাক্তার তামাকের টিকলি ভাগ করে দিত এবং কছিলিম সেজে দিল টিকলির হিসেব নিয়ে দেখত। এই কথা আমি শুনেছিলাম। আমি কদাচিৎ কুলি লাইনের দিকে যেতাম, সুতরাং ডাক্তারের কথা কানেই শুনতাম। বরং তাকে আর তার পুত্র সূর্যকে কখনো কখনো আমাদের কোয়ার্টারের দিকে আসতে দেখেছি। কিন্তু তার এক কন্যা ছিল বলে শুনলেও মাত্র 2-1বার দূর থেকে তাকে পালক ও কড়ির পোশাকে সেজে তীরধনুক নিয়ে জঙ্গলের দিকে শিকারে যেতে দেখেছি। তাদের সঙ্গে আমার এইমাত্র সম্বন্ধ। আজ হঠাৎ ডাক্তারের কথাগুলো অতর্কিতে শুনে বিস্মিত হলাম। নাগা ডাক্তার এত চমৎকার বাংলা বলতে পারে। শুনেছিলাম যে ভাঙা ভাঙা বাংলা বা অসমিয়া ভাষায় কথা বলতে পারে, কারণ সে বহুদিন তার পাহাড়ের বাসা ভেঙে সভ্যতার আস্তানায় এসে বসবাস করছে। সে নাকি নাগা পাহাড়ের মিশনারিদের কাছে লেখাপড়া শিখেছিল, ছেলে মেয়েকেও শিখিয়েছে। হোমিওপ্যাথি ডাক্তারই কিছু কিছু শিখেছে। লামডিংয়ে কনস্ট্রাকশনের হেড অফিস বসার সঙ্গে সঙ্গে যখন থেকে বাজারগঞ্জ বসেছে, তখন থেকেই সে এখানে এসে ডাক্তারি ব্যবসা খুলেছে এবং ক্রমে ক্রমে 2-1খানা বাড়িঘর বানিয়েছে। ওই দেশীয় কন্ট্রাক্টর মহাজনদের এখানে কাজে আসতে হয়, তাদেরকেই ডাক্তার মাঝে মাঝে বাড়ি ভাড়া দিয়ে কিছু কিছু পায়। আমাদের রেলের ডাক্তারের কাছে ওর নাম করলে তিনি ঘৃণায় নাসিকা কুঞ্চন করতেন, বলতেন কোয়াক, চিট ইত্যাদি। কিন্তু বাজারের লোকের কাছে শুনেছি নাগা ডাক্তার চিকিৎসা করত ভালোই। যা হোক, তার কাছে চিকিৎসার আমার প্রয়োজন ছিল না, ছিল একখানা ভালো ঘরের। তার বাড়িগুলি আমাদের কোয়ার্টারের অপেক্ষা কিছু ভালো। তার তবু ভিত্তি আছে, শানের মেঝে আছে, দেয়ালগুলো ছেঁচা বেড়ার হলেও তাতে মাটি লেপা ও চুনকাম করা। ঘরের জানালা আছে। রসুই ও শৌচের ঘরও মানুষের ব্যবহারযোগ্য, আমাদের কোয়ার্টারের মতো ছাগল গরুর খোঁয়ার ঘর নয়। তবে এক এক বাসা এক একজনের বাসের যোগ্য। আমি ডাক্তারকে ডাকতে সূর্যে সাড়া দিল, বাইরের ঘরে বসতে দিল। সেটাকে বৈঠকখানাও বলা যায়, আবার ডিসপেন্সারিও বলা চলে। 2-3টি ভাঙা জরাজীর্ণ গ্লাস কেসে কতকগুলো খালি শিশি, বাক্স, বোতল ও কেতাব সাজানো মাত্র। 2টো গ্লাস কেসের মধ্যের স্থানটা পর্দা ঢাকা, পর্দার আড়ালে ডিসপেন্সিং রুম। ঘরে একখানা 3টে কাঠের পায়া ও একটা বাঁশের পায়ার ওপর খাড়া করা টেবিল, আর 2 ভাঙা চেয়ার ও বেঞ্চ। আমি আসন গ্রহণ করার পর ডাক্তার সেখানে দেখা দিল। লোকটার বয়স হয়েছে, অথচ মাথার চুল ও দাড়ি গোঁফ কিছুই সাদা নয়,
একেবারে পিঙ্গল বর্ণ। মিশনারিদের স্কুলের ফেরত নাগারা যেমন প্যান্ট কোট ও টুপি ব্যবহার করে, ডাক্তারেরও তাই বেশ। অধিকন্তু চোখে একটা নীল চশমা। সে ঈষৎ খুঁড়িয়ে চলত। এখনও ঈষৎ হেলে দুলে ঘরের মধ্যে এসে বসল। আমার সঙ্গে সে ভাঙা বাংলাতেই কথা বলল। আমি যখন প্রস্তাব করলাম আমার এক বাঙালি বন্ধুর জন্য তার একখানা বাসা ভাড়া চাই, বাঙালিবাবু কলকাতা থেকে আসছেন, তখন সে জোরে মাথা চালিয়ে বলল, না, ভাড়া হবে না বাবু। এমন সুরে ডাক্তার কথাটা বলল যে আমি একেবারে চমকে উঠলাম। সে সুরে যেন আতঙ্ক ও ভয়টাই বেশি লক্ষ্য করলাম। কেন? জিজ্ঞাসা করলাম, কেন, আপত্তি আছে নাকি কিছু? সে বলল, না তা না, তবে এইসব বাসা দেশি লোকেদের জন্য হয়েছে, আপনাদের বাঙালি বাবুদের জন্যে নয়। আমি হেসে ফেললাম, বললাম, সে ভয় নেই তোমার। সে আমার দোস্ত আছে ডাক্তার, বুঝেছ, তারও শাদী হয়নি। সে এ ঘরে দেশি লোকেদের মতো বেশ থাকতে পারবে। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে ডাক্তার বলল, একলা থাকবে? তা ওই পশ্চিমের ঘরটা, এটা হতে পারে, 5 টাকা ভাড়া, তবে 2-4 দিন পরে। আমি জবাব দিতে যাব, এমন সময় এক আশ্চর্য কাণ্ডে চমকে নীরব হলাম। ভেতরের দিক থেকে ঠিক যেন বীণার ঝংকার দিয়ে মধুর কণ্ঠে কে বলে উঠল, মেরেছি বাবা, মেরেছি, মস্তটা। কদিন পরে আজ আটার হাঁড়ির পাশে। ভাঙা ভাঙা, আধা জংলি আধা বাংলা, বড় মিষ্টি, বড় শ্রুতিমধুর সেই ভাষা। সঙ্গে সঙ্গে বর্ষার ফলকের অগ্রে বিদ্ধ নিহত প্রায় 4 হাত লম্বা একটা প্রকাণ্ড গোখরো সাপকে ঝুলিয়ে নিয়ে একটি তরুণী ঘরে প্রবেশ করল। তার পেছনে আকর্ণ বিস্তৃত হাস্যে কুচের মতো চোখ দুটিকে একেবারে নাসিকার পার্শ্বস্থ বিবরে প্রবেশ করিয়ে দিয়ে আসছিল সূর্যে, ডাক্তারের নাগা পুত্র সূর্যে। আমি সত্যি স্তম্ভিত হলাম। প্রথম দর্শনেই সেই কড়িরার পালকের সাজের মধ্যেও কি আমি অনবদ্যাঙ্গী বাঙালি তরুণীর মূর্তি দেখলাম? তার নাগা কুকিদের মতোই সাজসজ্জা, ভ্রমরকৃষ্ণ বেণীবদ্ধ ঘন কুঞ্চিত কেশরাশি, 2টি সর্পিনীর আকারে পিঠে দোদুল্যমান, ললাটও নানা বর্ণে চিত্রিত, দন্তপাতি কৃষ্ণ বর্ণে রঞ্জিত। কিন্তু তা হলেও দীর্ঘায়ত নীলোৎপল দলতুল্য সেই নয়নের বিদ্যুদ্দাম দীপ্তি তো কোনো নাগা কুকি তরুণীর নয়নে দেখিনি। কৃষাঙ্গীর দেহের বর্ণ নাগা কুকিদেরই মতো হরিদ্রা বটে, কিন্তু তথাপি তার মধ্যে থেকে একটা গোলাপি আভা ফুটে বের হচ্ছিল। আর তার মৃণাল পেলব দেহযষ্ঠির অঙ্গবিক্ষেপে লাবণ্য ঝরে পড়ছিল। তা যেন আমার মনে হলো কেবল বাঙালি কিশোরীতেই সম্ভব হয়। আমি বিহ্বল নেত্রে তার দিকে বদ্ধ দৃষ্টি হয়েছিলাম। হঠাৎ আমার উপর তরুণীর দৃষ্টি নিপতিত হওয়া মাত্র তার দৃষ্টি অসম্ভব কঠোরতা ধারণ করল। তখন তার দৃষ্টিতে সত্যি আমি অসভ্য নাগা রমণীর নৃশংস চাউনি দেখতে পেলাম। বিরক্তি ভরে আমার দৃষ্টি ফিরিয়ে নিলাম। সেদিন আর সেই বিভৎস দৃশ্যের মধ্যে বসে থেকে ডাক্তারের সঙ্গে পাকা কথা কিছু হলো না। অনিল এসে বেশ স্বচ্ছন্দে আরামে জঙ্গলে আড্ডা গেড়েছে। 5-7 দিনের মধ্যে স্থানের প্রায় সকলকেই বন্ধু বানিয়ে ফেলেছে। তার স্বভাবই ছিল ওইরূপ। 10 জনের মধ্যে দাঁড়ালে তাকে চিনে নিতে কষ্ট হতো না। আর খেলায় ধুলায় হাস্যকৌতুকে দেহের শক্তি বিকাশে সে আশ্চর্যরূপে নিমেষে সকলকে বশ করে ফেলতে পারত। আমরা যখন স্কুলে এক ক্লাসে পড়তাম তখন তার কেনা গোলাম হয়ে গিয়েছিলাম। সব ছেলেই তাকে ভালোবাসত বটে, কিন্তু আমার মতো তাকে বোধহয় জগতে কেউ ভালোবাসত না। আমি যে তাকে কী দৃষ্টিতে দেখেছিলাম তা বলতে পারি না। সে যদি তার জন্য আমায় প্রাণ দিতে বলতো আমি স্বচ্ছন্দে দিতে পারতাম। বস্তুত আমার ভালোবাসা কোনো প্রণয়ীর প্রতি প্রণয়িনীর ভালোবাসার থেকেও কম আপনহারা ছিল না। প্রথম যখন সে ব্যালাস ট্রেনের গার্ডের গাড়ি থেকে নামল তখন আমার বুকটার মধ্যে কেমন দুরুদুরু করে উঠল তা আমিই জানি। কতদিন পরে দেখা, এর মধ্যে কতদিন আমি তার কথা ভেবে বিনিদ্র রজনী অতিবাহিত করেছি। চোখের জলে আমার বালিশ ভিজে গেছে।
বস্তুত সংসারে আমার জ্যেষ্ঠ ভ্রাতা ও তাঁর স্ত্রী পুত্র ব্যতীত আপনার বলতে কেউ ছিল না, কিন্তু সেই জ্যেষ্ঠ ভ্রাতা আমার প্রতি যেমন ব্যবহার করেছিলেন তার ফলে আমার মনের সমস্ত ভালোবাসা গিয়ে পড়েছিল অনিলটার ওপর। জ্যেষ্ঠ পৃথক করে দেবার পর যখন নিজে নিজের কর্তা হলাম তখন অনিলরা বিদেশে, কাজেই কলকাতার কোনো আকর্ষণই রইল না। বিশেষ পৈতৃক বাড়ির ইট খেয়ে তো আর পেট ভরে না। আর মনোহর পুকুরের জলার মধ্যে কাঠা তিনেক ডোবা নারকেল গাছে ভর্তি জমির মূল্যই বা কি, নেবেই বা কে? তাই পরিচিত 2-3টি বাঙালির সঙ্গে আমিও সেই অল্প বয়সে আসামের রেল কনস্ট্রাকশনে চাকরি নিয়ে এলাম। এখানে সেখানে ঘুরে আজ বছর 2 আমরা লামডিংয়ে এসেছি। আমার জ্যেষ্ঠ আমার প্রতি এটুকু দয়া করতেন যে মাঝে মাঝে আমি বেঁচে আছি কি মরেছি তার খবরটা নিতেন। আমার পাপবিদ্ধ সন্দিগ্ধ মন বলতো ভবানীপুরের জমিটার খাতিরে। অনিলটা ঠিক সেই ছেলেবেলার মতো আমার কাঁধে একটা চাপড় দিয়ে একগাল হেসে বলল, ইস কত বড়টা হয়েছিস, ঠিক যেন একটা মুরব্বি সুরব্বি গোছের। হাসলে তাকে কি সুন্দর দেখাতো। আমি প্রভুভক্ত কুকুরের মতো তার সর্বাঙ্গের দিকে প্রশংসমান দৃষ্টি নিক্ষেপ করলাম। গর্বে আনন্দে মনটা ভরে উঠল। হ্যাঁ, আমার কল্পনার আদর্শ সেই অনিলই বটে। বাসায় যেতে যেতে তার পলায়নের ইতিহাস শুনলাম। তার পিতা তাকে তার বিপুল কারবারে ঢোকাবার কথা পেড়েছিলেন। সঙ্গে সঙ্গে সমব্যবসায়ীর কন্যার সঙ্গে তার বিবাহের সম্বন্ধ স্থির করেছিলেন। এ দুটিতেই সে নারাজ ছিল। সে বলেছিল বিলাত যাবে লেখাপড়া ভালো করে শিখতে। তার পূর্বে সে বিবাহই করবে না, আর ব্যবসা কারবারে সে তো ঢুকবেই না। এতে পিতা পুত্রে বচসা হয়। পিতা দারুণ ক্রোধের বশে তাকে বাড়ি থেকে দূর হয়ে যেতে আদেশ দেন। অভিমানী পুত্র পিতার অসহনীয় ক্রোধের প্রবৃত্তি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হয়েছিল। স্নেহময়ী জননীর নয়নাশ্রুও তাকে ধরে রাখতে পারল না। জননী তাঁর স্বামীকে অত্যন্ত ভয় করতেন, তাঁর বিরুদ্ধে কখনো কথা বলতে সাহস করতেন না। কাজেই অবাধ্য পুত্র অভিমান ভরে আসামের জঙ্গলে চাকরি বা অন্য কোনোরূপ কাজ করতে এসেছে। সেদিনটা বড় আমোদেই কাটল। দিনে অফিস, সে সময়টা অনিল আমার খাটিয়ায় পড়ে পড়ে ঘুমোলো। রাত্রিটা দুজনে গল্পগুজবেই কাটিয়ে দিলাম। দিন 7-8 ভালোই কাটল, কিন্তু তারপর থেকেই অনিল কেমন অস্বস্তি বোধ করতে লাগল। জিজ্ঞাসাবাদে জানলাম 100-3 টাকা তার কাছে আছে। তা যদি অন্য কাজে লাগানো যায় তারই জন্য সে ব্যস্ত হয়ে উঠেছে। আমি জানতাম এ অবস্থা চিরদিন যাবে না। ধনির সন্তান একটা খেয়াল উঠেছে, খেয়ালটা মিটে যাক, তারপর আমি পিতা পুত্রের মিলন ঘটিয়ে দেব। কিন্তু একটা কাজে লাগিয়ে না দিলে অনর্থপাত হতে কতক্ষণ? অলসতা পাপের জননী। বড়বাবুকে বলে ছোটুলালের অধীনে সাব কন্ট্রাক্টরই একটা করে দিলে হয় না? আজ কথাটা পারব। মনে মনে এইসব চিন্তা করছি, এমন সময় নাগা ডাক্তার ধরমবীর এসে উপস্থিত। সে কোনোরূপ ভনিতা না করেই তার ঘর ভাড়া দেবে বলে স্বীকার করল এবং অগ্রিম 5 টাকা নিয়ে সেলাম করে চলে গেল। অনিল নতুন বাসায় চলে গেল, সাব কন্ট্রাক্টরিতেও লেগে গেল। আমাকেও সঙ্গে যাবার জন্য টানাটানি করল, কিন্তু আমাদের কোয়ার্টার ছেড়ে যাবার উপায় নেই এই কথা বলে বহু কষ্টে তাকে নিরস্ত করলাম। কাজ বুঝতে তার বেশি দিন গেল না। তার মতো অসাধারণ তীক্ষ্ণদী মেধাবী ছেলে অতি সহজেই মোটামুটি কাজ বুঝে নিল। একটা মহারাজ মাইনে করে রেখেছিলাম। সে তার রসুইয়ের কাছ থেকে জুতো ঝাড়া কাপড় কাচা পর্যন্ত সবই করত। এই লোকটা কুলি লাইনের কাজ এখন ছেড়ে দিয়েছে। গলায় পইতে আছে বটে, কিন্তু কোনো কালে এরা যে ব্রাহ্মণ ছিল তা তো মনে হয় না। অনিল সঙ্গে 1 ট্রাঙ্ক কেতাব এনেছিল। প্রায়ই দেখতাম কাজের অবসরে সে খাটিয়ায় আড় হয়ে পড়ে সিগারেট ফুঁকছে আর কেতাবের পাতা উল্টাচ্ছে। একদিন গিয়ে তাকে দেখতে পেলাম না। শুনলাম জঙ্গলে শিকার করতে গেছে। মনটা ছ্যাঁক করে উঠল। কদিন তাকে নাগা ডাক্তারের কন্যা সামজারুর সঙ্গে গভীর কথোপকথনে নিযুক্ত দেখেছি। সে যেমন রূপবান তার উপর জনপ্রিয়,
তার প্রতি আকৃষ্ট হওয়া কোনো তরুণীর পক্ষে বিচিত্র নয় বলেই আমি মনে করতাম। কিন্তু সে তো এই তরুণীর প্রতি আকৃষ্ট হয়নি। সর্বনাশ! অসভ্য নাগা! না না, এও নাকি সম্ভব? গালে উল্কি, দাঁতে মিশি, কড়ির মালা গলায়, পালক চুলে, গায়ে দুর্গন্ধ। দূর দূর, তাও হয় নাকি? হয়তো শিকার ভালোবাসে বলে তরুণীর সঙ্গ নিয়েছে। মাস 3 এইভাবে কেটে গেল। মনের সন্দেহ ক্রমশ গাঢ় হতে লাগল। ডাক্তার কি দেখেও দেখে না? একদিন গিয়ে দেখলাম সে ঘরে নেই, কিন্তু সূর্যে কি একটা জিনিস বের করবার জন্য ঘর খুলে প্রবেশ করেছে। আমি ভেতরে ঢুকে তাকে ধমক দিলাম, কেন সে ঘর খুলেছে? ঘরের চাবি বা পেল কোথায়? প্রশ্ন করবার পূর্বে ঘরটার মধ্যে একবার চেয়ে বিস্মিত হলাম। এমন করে সাজিয়ে গুছিয়ে ঘর পরিষ্কার করল কে? ছোঁড়াটা তো জন্তু। মহারাজেরও 14 পুরুষের সাধ্য নয়। তবে বললাম, এই বাবু কোথারে সূর্যে? ঘর খুললি কি করে? সূর্যের কথায় বুঝলাম ঘরের চাবি অনিল তাদের কাছেই রেখে যায়। সে বলল, না হলে দিদি রোজ ঘর সাফ করে কি করে? বোকা! মূলোর মতো দাঁত বের করে হাসতে লাগলো। চোখের সামনে থেকে একটা পর্দা সরে গেল। যা আশঙ্কা করেছিলাম তাই নাকি? অনিলের আকর্ষণ তো সহজ নয়। ভয় প্রাণ শুকিয়ে গেল। নারী যে জাতেরই হোক না কেন, নারীর কোমল হস্তস্পর্শ ব্যতীত জঙ্গলেও লক্ষ্মীশ্রী ফেরাতে পারে কে? সামজারুর ওপর দারুণ ক্রোধ ও হিংসে মনটা ভরে উঠল। আমার অনিল, তার স্নেহে প্রেমে অংশীদার হবে সে। বাসায় ফিরে এলাম। অনেকক্ষণ খাটিয়ায় শুয়ে পড়ে অবস্থার কথা ভাবলাম। না, আর বেশি দূর অগ্রসর হতে দেব না। আজই কলকাতায় পত্র লিখে দেব, আর আর স্বয়ং সামজারুর এই স্পর্ধার পথে অন্তরায় হয়ে দাঁড়াব। সুযোগও মিলে গেল অসম্ভাবিত রূপে। সন্ধ্যা উত্তীর্ণ, তথাপি অনিল আমার সঙ্গে দেখা করতে আসেনি। 2-1 দিন সে এমন করত না তা নয়, বিশেষত ইদানিং তার আমার বাসায় আসা যাওয়াটা কমে গিয়েছিল অনেক। মনটা বিশেষ উদ্বিগ্ন হয়ে রইল। তার জন্য অপেক্ষা করতে লাগলাম। হঠাৎ দ্বারে নাগা ডক্টরের গলার আওয়াজ পেলাম। ঘরে প্রবেশ করেই সে ব্যগ্রভাবে বলল, বাবুজি, জরুরি কামে পাহাড়ে যাচ্ছি। তুমি ভালো লোক, সামজারুকে দেখবে দয়া করে। 2-4 রোজ পরে ফিরে আসছি। আমি বললাম, তার মানে? সে আর দাঁড়ালো না, জবাবও দিল না। বাইরে তার টাটু ঘোড়া বাঁধা ছিল। ক্ষণপরেই অশ্বপদধ্বনি নৈশ অন্ধকারের নীরবতা ভেদ করে কর্ণকুহারে প্রবেশ করল। এ কেমন হলো? আমায় তো কখনো সে এমন ভার দেয়নি। কোনো কিছু সন্দেহ হয়েছে নাকি? প্রণয় প্রতিদ্বন্দ্বিতা কি ভীষণ! কয়েকদিন পূর্বে যদি কেউ আমাকে বলতো যে আমি এই অসভ্য জঙ্গলি নাগা বালিকাকে প্রাণ দিয়ে ভালোবাসব, অনিলের থেকেও বেশি ভালোবাসব, তাহলে আমি উচ্চহাস্য করে উঠতাম। আর আজ এমন জব্দ কেউ হয়েছেন কি? ইচ্ছে করে নিজের ফাঁদে নিজে পা দিয়েছি। এখন ঘর, সংসার, চাকরি, পৃথিবী, অনিল সব একদিকে, আর অন্যদিকে সব ছাপিয়ে সামজারু। কুহকিনী কি মন্ত্রই না জানে। পূর্বে অনিলকে ফাঁদে ফেলেছে। আমি প্রাণাপেক্ষা প্রিয়তম বন্ধু অনিলকে সেই ফাঁদ থেকে মুক্ত করবার জন্য ভান প্রণয়ী সেজে তার প্রণয়ের প্রতিদ্বন্দ্বী হলাম। কিন্তু এমনই অদৃষ্টের পরিহাস, আমি নিজেই এই জঙ্গলির রূপের ফাঁদে ধরা দিলাম। উহ, সে কি ভীষণ মোহ! পূর্বে আমি যখন অনিলকে একদিন এই পাহাড়ি জঙ্গলিকে ভালোবাসার দরুন লজ্জা দিয়েছিলাম, তিরস্কার করেছিলাম, তখন হতভাগা আমায় বলেছিল, সামজারুকে যে একবার দেখেছে, একবার তার সঙ্গে মিশেছে, কথা বলেছে, সে কি তাকে ভালো না বেসে পারে? সে আর ঘরে ফিরবে না, পাহাড়িয়ার মতো জঙ্গলেই থাকবে যদি সামজারুকে পায়। এখন মনে হলো তার কথাটা কত সত্য। প্রথমে আমি সামজারুকে অনিলের কথা নিয়ে টিটকিরি দিতাম। বলতাম সে মস্ত ধনীর সন্তান, তার আশা করা তার মূর্খতা মাত্র।
কিন্তু অনুযোগ ও তিরস্কার করতে গিয়ে যতই তার সংস্পর্শে আসতে লাগলাম, ততই সে আমার গলায় ফাঁসির বাঁধন কষাতে লাগল। শেষে আমার মনে হতে লাগল সামজারুকে ছেড়ে জীবন মরুভূমিতে বাস করা অসম্ভব। সে আমার নিষ্পন্দ জীবন মরুতে মরুদ্বীপ, শীতল শান্তি প্রস্রবণ। আরও ভাবলাম, আমার 3 কুলে কেউ নেই। এক দাদা, তিনিও জন্মের মতো বিদায় দিয়েছেন। তবে কি সুখে কোন আশায় সমাজে ফিরে যাব? আমার জঙ্গলের জীবনও যা, সমাজের জীবনও তা। আমি সামজারুকে বিবাহ করে এই কালা জঙ্গলেই জীবন অতিবাহিত করব। এমন তো কত বাঙালিই করছে, কিন্তু অনিলের পক্ষে তা অসম্ভব। সে পিতামাতার আদরের সন্তান, ধনবানের একমাত্র উত্তরাধিকারী। তাকে তো আমি জঙ্গলের জঙ্গলি হয়ে সারা জীবনটা ব্যর্থ করতে দিতে পারি না। মনে আত্মপ্রসাদ লাভ করলাম, অনিলের মতো মানুষকে সমাজের বুকে ফিরিয়ে দিচ্ছি। কিন্তু এই মনের অন্তরালে একটি সুন্দরী যুবতীর প্রতি আমার যে লোলুপ লালসা প্রচ্ছন্নভাবে অবস্থান করছিল, তা নিজেই নিজের কাছে কিছুতেই স্বীকার করতাম না। উফ, কি কুহকিনী এই সামজারু! কি লোহার বাঁধনে আমার হৃদয়টাকে বেঁধেছে সে। একদিন সে অনিলের একটা সরস রসিকতায় হো হো করে হেসে লুটিয়ে পড়েছিল। অমনি আমার অন্তরের ভেতরে নরকের আগুন জ্বলে উঠেছিল। মনে হয়েছিল অনিলটাকে তখনই খুন করে ফেলি। কি সর্বনাশা এই রূপের মোহ, এই ভালোবাসা! যে অনিল আমার প্রাণাপেক্ষা প্রিয়তম, তাকে যে এই রাক্ষস মোহক্রমে শত্রুরূপেই পরিণত করছে। এখন সামজারুর মুখের হাসি দেখবার লোভে পাগল হয়ে উঠি। ছুতোয় নাতায় আফিস কামাই করে তার সঙ্গলাভের সুযোগ অন্বেষণ করি। দেখা পেলে অনুগত কুকুরের মতো তার আশেপাশে ঘুরি। কিন্তু সামজারু, সে তো আমার দিকে ফিরেও দেখে না। তার ঢুলু ঢুলু নয়ন দুটি কার উদ্দেশ্যে আশেপাশে ঘুরে ফেরে। তার মনটা কোথায় পড়ে থাকে? কথার জবাব দিতে সে কেন অন্যমনস্ক হয়? কার পদশব্দের প্রতীক্ষায় সে উৎকর্ণ হয়ে থাকে, তা কি বুঝতাম না। প্রাণটা জ্বলে পুড়ে উঠত। না, অনিলটার আর এখানে স্থান হতেই পারে না। যেভাবে হোক, ছলে বলে কৌশলে যেভাবেই হোক, ওকে এখান থেকে তাড়াতেই হবে। সে কলকাতার বাবু, এ জঙ্গলের সঙ্গে তার সম্পর্ক কি? কদিন থেকে দেখছি সামজারুর প্রস্ফুট শতদলের মতো অনিন্দ সুন্দর মুখখানি যেন শুকিয়ে যাচ্ছে। তার সরস অঙ্গযষ্ঠি শীর্ণ হচ্ছে, নয়নের কোণে কালি পড়েছে, যেন কত বিনিদ্র রজনী কেঁদে কেঁদে কাটিয়েছে। নীলোৎপল আয়ত নয়নে দারুণ যাতনা ফুটে বের হচ্ছে। কেন এমন হল? তার পিতার অনুপস্থিতি কি এর কারণ? না, শুনেছি তার পিতা তো এমন অনেকবার পাহাড়ে গিয়ে কাটিয়ে এসেছে। তবে শেষ রাত্রি, চাঁদের আলোয় জলস্থল আলোকিত। হঠাৎ উচ্চ কুক্কুর ধ্বনিতে জেগে উঠলাম। এ কি, রাত্রি প্রভাত হলো নাকি? এখনো তো তার 1 ঘন্টা বাকি। শুয়ে পড়লাম। আবার সেই কুক্কুর ধ্বনি, এবার ঠিক আমার শিয়রের নিকটস্থ ঝাঁপখানার বাইরে। উঠে বসে লণ্ঠনের আলোক প্রজ্বলিত করলাম। বাইরে থেকে কোমল কণ্ঠে ডাক এলো, বাবুজি। আমার শরীরের সমস্ত রক্ত চঞ্চল করে উঠল। এ কি, এত রাতে সামজারু? অসম্ভব। ঝাঁপ খুলে দেখলাম সম্মুখে চন্দ্রকরে স্নাত প্লাবিত হয়ে দাঁড়িয়ে সত্যি সামজারু। আমি সবিস্ময়ে জিজ্ঞাসা করলাম, এ কি, তুমি এত রাতে? সে তার রক্তোৎপল তুল্য অধরষ্ঠে চম্পককলির মতো আঙুল রেখে আমাকে ইঙ্গিতে নীরবে বাইরে আসতে বলল। তখনই আদেশ পালন করলাম। অপেক্ষাকৃত অন্ধকারময় স্থানে সরে দাঁড়িয়ে সে বলল, একটা কথা রাখবেন, আমার সঙ্গে যেতে পারবেন? আমি বিস্ময়ে নির্বাক হলাম। আর একদিন তার পিতাকেও এমনই পরিষ্কার বাংলায় কথা বলতে শুনেছিলাম। কি, ভয় পাচ্ছেন? মাত্র একটা দিন। আমি তাকে ঘরের মধ্যে নিয়ে যাবার জন্য অনুরোধ জানালাম। সে অসম্মতি প্রকাশ করল। বললাম, ভয় কিসের? কোথায় যেতে হবে?
ওই ওপারে, ওই যে পাহাড়ের পর পাহাড় সার বেঁধে ধোঁয়ার মতো দূরে মিলিয়ে গেছে, ওইখানে। ও তো নাগার দেশ। তুমি কি তোমার বাবার কাছে যেতে চাইছো? তোমরা কি বাঙালি? তবে আমার ঈপ্সিত ধন এমন করে সহজে ধরা দিচ্ছে। এই সময় এ সংশয়ের প্রশ্ন কেন? আমি তাড়াতাড়ি তার দুটি হাত ধরে সমস্ত হৃদয়ের আগ্রহ চোখে এনে বললাম, সত্যি একলা আমার সঙ্গে যেতে চাইছো অত দূরে? তাহলে হ্যাঁ, যেতে চাইছি। দূরে, যত দূরে হয় তাতে আপত্তি নেই। আজই, এখনই এই জায়গা ছেড়ে যেতে চাই। এই দেখো, যাত্রার জন্য প্রস্তুত হয়ে বেরিয়েছি। চলো চলো, রাত পুইয়ে এলো। তুমি না যাও, একলাই যাব। সে দাঁড়ালো না, হনহন করে পাহাড়ের পথে অগ্রসর হল। নক্ষত্রখচিত নীলাকাশ, তার মধ্যে সুধাংশু অজস্র রজতধারায় জগৎকে স্নান করিয়ে দিচ্ছে। পথ জনমানব শূন্য, কেবল যাত্রী আমরা দুটি প্রাণী। তবে তো সে আমাকেই বিশ্বাস করে, অনিল কেউ নয়। বিপুল বিস্ময় এবং আনন্দে মনটা ভরে উঠল। বললাম, যখন আমায় বিশ্বাস করেছ, তখন আমিও ঘর সংসার ছেড়ে তোমার সঙ্গেই যাব। এই দেখো, এক বস্ত্রেই যাচ্ছি। তুমি তো আমার হবে। উচ্ছ্বাস ভরে আরও কত কি বলে যাচ্ছিলাম, হঠাৎ তার মুখে দারুণ বিস্ময়ের চিহ্ন দেখে থমকে নীরব হলাম। আমার মুখের উপর স্থির ও প্রশান্ত দৃষ্টিপাত করে সে বলল, এ কি বলছেন আপনি? ছোট বোন দাদার আশ্রয় পাবে এই ভরসায় ঘরের বার হয়ে? আমি প্রথমটা হিংসা ও ক্রোধে জ্বলে উঠলাম। বললাম, তাই আমার দরকার হয়েছে? তা আর একজনের প্রাণ নিয়ে খেলা কি ভালো হয়েছে? আমার বক্ষপঞ্জর ভেদ করে শ্বাস নির্গত হল। তরুণী আমার মুখের দিকে ব্যথাহত কাতর দৃষ্টি উন্নীত করল। সেই পদ্মনেত্র দুটি জলে ভাসছে। বাষ্পরুদ্ধ কণ্ঠে বলল, ক্ষমা করো দাদা, আগে বুঝতে পারিনি এ কথা। আমি চললুম, ফিরে যাও। মুহূর্তে সে শ্যামায়মান পাহাড়ের কোলে অদৃশ্য হয়ে গেল। কোন পথে কিরূপে অন্তর্ধান করল আমি বোঝবার বিন্দুমাত্র সুযোগ পেলাম না। কত ডাকলাম, কত খুঁজলাম। সূর্যোদয়ের পরেও পাহাড়ের পথে আরও কত দূর অগ্রসর হয়ে দেখলাম, কোথাও তো তাকে আর পেলাম না। এই জীবনে আর কি তাকে পাব? বাসায় ফিরে নির্জীব হয়ে পড়ে রইলাম। কেবল তার কথাই মনে মনে তোলাপাড়া করতে লাগলাম। কে সে? কে তার জনক? কি জন্য ওরা এই গভীর জঙ্গলে বাস করছে? কত কথাই মনে মনে ভাবলাম, কিন্তু কোনো সমস্যারই সমাধান করতে পারলাম না। স্নানাহারের কথা মনেই পড়ল না। অপরাহ্নে কোনো রূপে উঠে একবার অনিলের সন্ধান নিলাম। সে আহারের পর বেরিয়ে গেছে, তখনও ঘরে ফেরেনি। দুদিন তার কোনো সন্ধান পেলাম না। যখনই তার বাসায় যাই তখনই নেই। তারপর একদিন যখন তার বাসায় গেলাম, তখন দেখলাম সে গভীর চিন্তায় মগ্ন। তার সামনে একখানা খোলা চিঠি পড়ে আছে। আমায় দেখেই সে প্রথমে চমকে উঠল, তারপর চিঠিখানা দেখিয়ে বলল, পড়। আমি বিস্মিত হলাম। সে তো সামজারুর কথা একবারও উল্লেখ করল না। পত্র দেখে বুঝলাম এটি 3 দিন পূর্বে লিখিত। জুয়েল ল্যাম্পের আলোকে পত্র পাঠ করলাম। কাল তুমি আমায় যে কথা বলেছ, তারপর আর তোমার কাছে আমার থাকা উচিত নয় বুঝে আজ ভোরে তোমার বন্ধুর সঙ্গে আমাদের পাহাড়ের দেশে রওনা হলুম। হাসতুম খেলতুম বলেই কি মনে করেছিলে তোমায় ভালোবাসতুম? ছি ছি, তোমরা আমাদের পাহাড়িদের বন্ধুত্ব জানো না। আমাদের স্ত্রী পুরুষে ভাব হলেই সঙ্গে সঙ্গে বিয়ের কথা ওঠে না। তোমার বন্ধুর সঙ্গে অনেক দিন থেকেই আমার বিয়ের কথা ঠিক হয়েছিল। পাছে তুমি বিঘ্ন ঘটাও, তাই দুজনে আমরা পাহাড়ের দেশেই চললুম। সেখানে আমাদের বিয়ে হবে বাবার কাছে গিয়ে। তুমি কলকাতায় ফিরে যাও। সেখানে তোমার মা বাবা তোমার জন্য কত কাঁদছেন, মনে কি একটুও দুঃখ হয় না? আমায় যদি একটুও ভালোবেসে থাকো, তাহলে সেই ভালোবাসার দোহাই দিয়ে বলছি, দেশে ফিরে যাও, সুখী হও। এ জঙ্গল তোমার জন্য নয়।
সামজারু। আমি স্তম্ভিত হলাম। এই পত্র কি অসভ্য নিরক্ষর জঙ্গলি বালিকা লিখতে পারে? কি গভীর, কি অতল স্পর্শ, কি অপরিমেয় প্রেম এই হৃদয়ে লুকিয়ে আছে! কি আত্মদান! তার প্রতি শ্রদ্ধায় অন্তর ভরে উঠল। অনিল বলছিল, তাকে কোথায় রেখে এলি তোরা? তুই তো ঘুণাক্ষরেও জানতে দিসনি যে সে তোর বাগদত্তা। তাহলে আমি তো কণ্ঠ খতুম না তোদের। এই খানিক আগে সূর্যে চিঠিখানা দিয়ে গেল। সুখে থাক ভাই তোরা। সে একটি দীর্ঘশ্বাস ত্যাগ করল। আমি অতি কষ্টে এতক্ষণ ধৈর্য ধারণ করেছিলাম। তিড়বিড় করে ঝড়ের মতো বলে গেলাম, অন্ধ অন্ধ, ঘটে কি বুদ্ধি আছে তোর? মুখ্যু, বুঝতে কি এতদিনেও পারোনি সে কাকে ভালোবাসে? কার জন্যে সে মিথ্যে কলঙ্কের বোঝা মাথায় নিয়ে ঘর ছেড়ে গিয়েছে? কার সুখের জন্য সে নিজেকে বলি দিয়েছে? যখন তার কাছে বিবাহের প্রস্তাব করেছিলি তখন সে বুঝেছিল তার জন্যে তুই সর্বস্ব ত্যাগ করতে চেয়েছিস। সে কি সে দান নিতে পারে? তার নখের যোগ্য কি হতে পারিস? বলছিস সে আমাকে ভালোবাসে? ছি ছি। অনিল দাঁড়িয়ে উঠেছে। তার দীর্ঘ অঙ্গখানি কাঁপছে। চোখে অপরূপ দীপ্তি ফুটে উঠেছে। নাসারন্ধ্র স্ফীত হয়েছে। বজ্রমুষ্টিতে আমার হাত দুখানা প্রায় পিষে ফেলে সে ঘন ঘন শ্বাস ত্যাগ করতে করতে বলল, তাহলে তাহলে তোমাদের বিবাহের সম্বন্ধের কথা মিথ্যা? আমি বললাম, সর্বৈব মিথ্যা। আমি তাকে তুই আসবার আগে চিনতুমও না। পাপের কথা স্বীকার করছি। পরে তাকে যতই দেখেছি ততই সে আমার সমস্ত হৃদয় জুড়ে বসেছে। তাকে দেখলে, তার সঙ্গে মিশলে কে ভালো না বেসে থাকতে পারে? অনিল বলল, বল বল। আমি বললাম, সত্যি বলবো, তোকে হিংসে করতুম। যাকে আগে প্রাণের চেয়ে বেশি ভালোবাসতুম সেই তোকে খুন করতেও ইচ্ছে হয়েছিল। কিন্তু এখন আর সে ভাব নেই। তার মুখে সব শুনে আমার চোখ খুলে গেছে। সে আমায় বোনের স্নেহে বেঁধে ফেলেছে। যখন তাকে আমার প্রাণের কথা নিবেদন করতে গেছি তখন তার নয়ন দুটি জলে ভেসে উঠেছে। তখনই তার কথার আভাসে বুঝেছি কাকে সে প্রাণ দিয়ে রেখেছে। ভাই অনিল, তোকে যে একবার ভালোবেসেছে সে কি আর কাউকে মন দিতে পারে? দুই বন্ধু গলা ধরাধরি করে ভাবের আবেগে অশ্রু বিসর্জন করলাম। অনিল বাষ্পরুদ্ধ কণ্ঠে বলল, ভাই, কোথায় গেল সে? তাকে কি আর পাবো না? আমি বললাম, কেন পাবি না? তারা কখনোই জঙ্গলি নাগা নয়, এ কথা আমি হলপ করে বলতে পারি। তারা কখনোই পাহাড়ে জঙ্গলিদের সঙ্গে বাস করতে পারবে না। না, তা পারবে না। তাই তো আজই ফিরে এলুম আমরা, বলে একজন লোক ঘরের মধ্যে প্রবেশ করল। আমরা বিস্ময়ে অস্ফুট ধ্বনি করে দাঁড়িয়ে উঠলাম। এ কি, নাগা ডাক্তার ধরমবীর না? নাগা ডাক্তার একটা বাঁশের মোড়া টেনে নিয়ে বলল, সব বলছি, বসো বাবারা। আমি তো নাগা নই, আমার মেয়েও নাগা নয়। যে ভয়ে এতদিন নাগা সেজে ছিলুম সে ভয় দূর হয়েছে। এখন আমার ইতিহাস বলতে আর কোনো বাধা নেই। আমার মেয়ে, বলছি, সব বলছি বাবারা, একটু ধৈর্য ধরে শোনো। সেই জুয়েল ল্যাম্পের আলোকে বসে আহার নিদ্রা ভুলে আমরা নাগা ডাক্তারের অদ্ভুত ইতিহাস শুনতে লাগলাম। কি অদ্ভুত, কি চমকপ্রদ, যেন উপন্যাসের ঘটনার মতো। ধরমবীর নয়, ধর্মদাস বসু কলকাতা শহরে বহু পূর্বে এক ব্যাংকের ক্যাশে কাজ করতেন। ক্যাশিয়ারবাবু তাঁর আত্মীয়। তিনি তাকে রুদ্রপুর গ্রাম থেকে কলকাতায় এনে চাকরি করে দেন। কোনো কোনো দিন ক্যাশিয়ার বা ক্যাশিয়ারের লোককে সকালে ব্যাংকে গিয়ে ক্যাশ থেকে টাকা বের করে দিতে হতো। সেজন্য তাঁরা ব্যাংক থেকে উপরি টাকা পেতেন। ধর্মদাসবাবু ক্যাশিয়ারবাবুর দেশের লোক বলে মাঝে মাঝে ক্যাশিয়ারবাবু তাঁকে সেই ভার দিতেন। সামান্য 40 টাকা বেতনের কেরানি মাসে 2-3 খেপ উপরি 2-4 টাকা পাওনা খুবই লোভের ছিল। একদিন মাত্র 500 টাকা ছোট সাহেবকে বের করে দেবার জন্য ক্যাশিয়ারবাবুর তাঁর ওপর হুকুম হল।
ধর্মদাসবাবু টাকাটা প্রত্যুষে বের করে দিয়ে এসে চাবি বড়বাবুর হাতে ফিরিয়ে দিলেন। আপিসে 10টার পর যাওয়া মাত্র ক্যাশিয়ারবাবু তাকে নিভৃতে ডেকে বললেন, সেফের উপরে তাকে যে 17,000 টাকার খুচরো নোট তার আগের দিনে জমা রাখা হয়েছিল, তার মধ্যে থেকে 15,000 টাকা কম পড়ছে। সে টাকা কোথায় গেল? ভয় ধর্মদাসবাবুর প্রাণ উড়ে গেল। কেশিয়ারবাবু বললেন, এখনও সাহেবদের কাছে জানানো হয়নি, এখনও ক্যাশ ঠিক করে রাখলে কোনো গোলমাল হবে না, নতুবা পুলিশ ডাকা হবে। ধর্মদাসবাবু বললেন, তিনি তো ওপরের তাকে হাতই দেননি, তিনি যেমন হুকুম দিয়েছিলেন সেই মতো নিচের তাক থেকে মাত্র 500 টাকা বের করে দিয়েছেন। ক্যাশিয়ারবাবু বললেন, এ কথা কে বিশ্বাস করবে? ক্যাশ থেকে টাকা বের করবার কালে সব টাকা গুনে মিলিয়ে রাখার নিয়ম। গতকাল যে টাকা মজুদ ছিল তা ধর্মদাসবাবু জানেন, তবে কেন মিলিয়ে দেখে সেফ বন্ধ করেননি? তাহলে ছোট সাহেবের সামনে টাকা তখন কম ছিল কিনা প্রমাণ হয়ে যেত। তিনি টাকা নিয়েছেন, তাকে পুলিশে দেওয়া হবে। ধর্মদাসবাবু তার হাতে পায়ে ধরে কাঁদা কাটা করলেন। ক্যাশিয়ারবাবু তখন তাকে বললেন, আজ ভেবেচিন্তে পত্নীর সঙ্গে পরামর্শ করে কাল জবাব দেবেন। কেবল আজকের দিনটা ক্যাশিয়ারবাবু ব্যাপারটা চেপে যান। তাই হল। ধর্মদাসবাবু ছুটি পেয়ে বাসায় গেলেন। ক্যাশিয়ারবাবু তাঁর লোকজনকে তার উপর নজর রাখতে আদেশ দিলেন। ধর্মদাসবাবু দরিদ্র হলেও এক সম্পদে সম্পন্ন ছিলেন, যার কাছে রাজার সিংহাসনও তুচ্ছ। সেই সম্পদ তাঁর অসামান্য সুন্দরী ও গুণবতী প্রেমময়ী পত্নী সুলোচনা। তিনি তাঁরই দেশের ভিন্ন পল্লীর কন্যা। ধর্মদাস বুঝলেন টাকা ক্যাশিয়ারই রেখেছেন, ব্যাংকের টাকা মারা যায় না। সাহেব ক্যাশিয়ারের হাত থেকে টাকা আদায় করে নেবেন। মাঝখান থেকে ধর্মদাসকে ফাঁদে ফেলবার ষড়যন্ত্র হয়েছে মাত্র। বাসায় গিয়ে তিনি সকল কথাই পত্নীকে খুলে বললেন। পতি পত্নী পরস্পরের বক্ষ নয়নাসারে আর্দ্র করলেন। কিন্তু উপায় কি? পলায়ন। কিন্তু কড়া পাহারা, বিশেষত তার পত্নী সন্তান সম্ভবা। অনেক চিন্তার পর ধর্মদাসবাবু এক উপায় স্থির করলেন। এক রূপ এক বস্ত্রে সামান্য কিছু অর্থ ও বস্ত্র নিয়ে আর সমস্ত ফেলে শৌচাগারের মধ্য দিয়ে ভেতরের পেছনের পগারের অন্ধকারে গা ঢাকা দিয়ে তিনি সন্তান সম্ভবা পত্নীকে নিয়ে গভীর রাত্রিতে বাসা ত্যাগ করলেন। সারা রাত্রি পদব্রজে পথ অতিক্রম করে তাঁরা নৈহাটিতে উপস্থিত হলেন। সেখানে এক মুদির দোকানে ঘর ভাড়া নিয়ে লুকিয়ে থেকে রাত্রিকালে গোয়ালন্দ যাত্রী গাড়ি ধরলেন এবং সেখান থেকে জাহাজে চেপে তেজপুরে পৌঁছলেন। সেখানে তাঁর এক আত্মীয় চা বাগানের ডাক্তার ছিলেন। তাঁর আশ্রয়ে মাত্র কিছুদিন থেকে পথের দারুণ কষ্টে অভিভূত হয়ে অসময়ে তাঁর পত্নী এক কন্যা সন্তান প্রসব করে ইহলোক ত্যাগ করেন। সেই কন্যাই তাঁর সামজারু বা শান্তিলতা। তেজপুরের চা বাগানে তাঁর আত্মীয় তাঁকে একটি চাকরি করে দেন। তাঁর কাছে যে কবছর ছিলেন সেই কবছরে তিনি তাঁর কাছে কিছু ডাক্তারি শেখেন। শান্তি যখন 1 বছরের, সেই সময় তিনি বহুদিনের এক পুরনো সংবাদপত্রে পাঠ করেন তাঁর ব্যাংকের মালিকেরা সন্ধান পেয়েছেন তাঁদের পলাতক ক্যাশের ক্লার্ক ধর্মদাস আসামে লুকিয়ে আছে। তার সন্ধানে ডিটেকটিভ লাগানো হয়েছে। তাঁর আত্মীয় ডাক্তার তখন মারা গিয়েছেন, তাঁর স্থলে অন্য ডাক্তার নিযুক্ত হয়েছেন। তিনি আর তেজপুরে থাকা নিরাপদ মনে করলেন না। কন্যাকে নিয়ে নাগার দেশে চলে গেলেন। তাঁর এক ভৃত্য ছিল, সেও তার পত্নী তাঁকে ও তাঁর কন্যাকে নাগা ভাষায় শিক্ষিত করে ও নাগাদের পরিচ্ছদ ও আদব কায়দা অভ্যস্ত করায়। সে ছিল সূর্যের পিতা। তাঁর নাগাদেশের বাড়ির পাশে পত্নী ও অন্যান্য পুত্রকন্যা নিয়ে সে বাস করত ও তাঁর বাড়ি চৌকি দিত। এতদিন নাগার মতো বসবাস করবার পর তিনি স্থির করেছিলেন যে শান্তি বিবাহযোগ্যা হয়ে উঠেছে। এবার পূর্ববঙ্গের কোথাও গিয়ে তার বিবাহের চেষ্টা দেখবেন। এতে যদি তাকে ধরা পড়ে জেলে যেতে হয় তাও স্বীকার। হঠাৎ সেই সময় লামডিংয়ের রেল ডাক্তারের বাসায় তার এক বন্ধু উপস্থিত হয়। সে নাকি কলকাতায় পুলিশের লোক। এই কথা শোনা মাত্র আতঙ্কে তার প্রাণ উড়ে যায়। তার গ্রাম লামডিং থেকে মাত্র 1 বেলার পথ। যদি না ফিরতে পারেন
তাই যাবার পূর্বে কন্যাকে তাঁর সমস্ত ইতিহাস খুলে বলে যান। বলা বাহুল্য, সেদিনের পূর্বে শান্তি জানত না যে সে বাঙালি মা বাপের সন্তান। সেখান থেকে দুদিনের পথ চলে তিনি এক মিশনারির বাড়ি রোগী দেখতে গিয়ে সেখানে একখানা কলকাতার 2 সপ্তাহের পুরনো সংবাদপত্র দেখতে পান। হঠাৎ পড়তে পড়তে দেখেন তাঁর ব্যাংকের দারোয়ান এক তহবিল তছরূপের মামলায় ধরা পড়ে স্বীকার করেছে যে তাদের অফিসের বড়বাবুর সঙ্গে একযোগে সে অনেক মন্দ কাজ করেছে। যে জন্য ধর্মদাসবাবুর চাকরি গেছে সেজন্য বড়বাবুই দায়ী। বড়বাবুই সন্ধ্যার পর এসে টাকা তুলে নিয়ে গিয়েছিল। দারোয়ানের মুখ চাপা দেবার জন্য বড়বাবু তাকে 100 টাকা ঘুষ দিয়েছিল। বড়বাবু গ্রেপ্তার হয়েছেন, তার নামে মামলা চলছে। সেই দিনই ধর্মদাসবাবু কন্যাকে এই সুখবর দেবার জন্য তার গ্রামে ফিরে আসেন। সেখানে অসম্ভাবিত রূপে কন্যার সঙ্গে তার সাক্ষাৎ হয়। তখনই তিনি কন্যাকে নিয়ে লামডিংয়ে চলে আসেন। এই সন্ধ্যার কিছু পরে বাসায় পৌঁছেছেন। কাহিনী সাঙ্গ করে ধর্মদাসবাবু বললেন, চলো বাবারা আমার বাসায়, আমি সব জানি। বাবা অনিল, এই দরিদ্রের একমাত্র ধন ওই মাতৃহীনা কন্যা। একে কি কষ্টে আমি মানুষ করেছি। কথা শেষ হলো না, তার চোখ জলে ভরে উঠল, কণ্ঠ বাষ্পরুদ্ধ হল। অনিল তার হাত দুখানা ধরে রইল, তারও রুদ্ধ কণ্ঠ থেকে বাক্য নিঃসৃত হল না। যখন আমরা ডাক্তার ধর্মদাসবাবুর বাসায় পৌঁছলাম তখন এক আশ্চর্য দৃশ্য দেখে মুগ্ধ হলাম। সামজারুর আর সেই মূর্তি নেই। তার কপাল ও গালের উল্কি, দাঁতের মিশি, পালক কড়ি কোথায় গিয়েছে? তার স্থানে সে বীরাবনতমুখী লজ্জাবনতা অপূর্ব সুন্দরী বাঙালি কিশোরী মূর্তি ধারণ করেছে। সে রূপের তুলনা আর কোথাও দেখেছি বলে তো মনে হয় না। যখন সে তার আয়ত নীলোৎপল নয়ন দুটি উত্তোলন করল, যখন তাদের 4 চক্ষুর মিলন হল, যখন তারা দুজনে জগৎ সংসার ভুলে মুহূর্তের জন্য পরস্পর বদ্ধ দৃষ্টি হয়ে রইল, তখন আমি ধর্মদাসবাবুর হাত ধরে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেলাম।